বলেই সাথে সাথে জিভ কাটে অরিন। এই ডাকে যদি আবারও রেগে যায়, এমনিতেই কত রেগে আছে, পরে বিস্ফোরণ ঘটলে কে সামলাবে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মধুর স্বরে বলে, শোনো না গো স্বামী মশাই, তুমি একদম ভুল ভাবছো। আমার জীবনে এখন তুমি ছাড়া আর কেউ নেই। বিশ্বাস করো, যেদিন তোমার সাথে 3 কবুলে বিয়ে হলো সেদিন থেকে আমি তোমায় পুরো রূপে মেনে নিয়েছি, তোমাকে ভালোবাসার চেষ্টা করেছি। সাফিন সব শুনছে, অরিনের কথা শুনে মাথার যন্ত্রণা কমেছে। তার ভালোও লাগছে এসব শুনে অরিনের মুখে। স্বামী মশাই ডাকটা শুনে এখন তার হাসি পাচ্ছে, কিন্তু তবুও চুপ করে আছে। সে অরিনের আরও কথা শুনতে চায়। আমার জীবনে যদি কোনো পুরুষ থেকে থাকে সেটা হলো আমার প্রাণপ্রিয় স্বামী মশাই, আমার ব্যবসায়ী বাবু, শুনছো? এবার অরিনের ব্যবসায়ী বাবু ডাকে তড়িৎ করে তাকালো অরিনের দিকে। কি আউল ফাউল নামে ডাকছো আমায়? এই ব্যবসায়ী বাবু আবার কি? ও মা, জানো না, ওই যে বাংলা সিনেমায় বউরা তার জামাইকে শহরে বাবু, ডাক্তার বাবু, বড় বাবু, উকিল বাবু, হেন তেন এসব নামে ডাকে, জানো না? তুমি তো আমার এসবের মাঝে কিছুই না, তুমি করো হচ্ছে ব্যবসা, তাই তোমায় আমি ব্যবসায়ী বাবু বলে ডেকেছি। তুমি কি পাগল হয়ে গেলে? এসব উদ্ভুত নামে ডাকবে না একদম, না হলে একটু আগে যেভাবে চড়িয়ে গাল লাল করে দিয়েছি, এবার চড় মেরে দাঁত ভেঙে ফেলবো। অয়নের হঠাৎ রাগ উঠল। কিছুক্ষণ আগে যেই ভুল বোঝাবুঝি হলো সেটা যেন দুজনের মাথা থেকে গায়েব হয়ে গেল। যেই অরিন আগে সাফিনকে দেখে ভয়ে চুপসে যেত, সেই অরিন এখন কোমরে হাত রেখে রেগে সাফিনের সাথে উঁচু গলায় কথা বলে। কি বড় সাহস! এই একটু মধু মিশিয়ে কথা বলেছি বলে কি আমার সাথে যা খুশি তাই করবে? হুম, আসলে কি তোমার সাথে মিষ্টি করে কথা বলাই উচিত না? এখন থেকে তোমার সাথে কথা বলার সময় নিম পাতা খেয়ে কথা বলবো। এই এলাকা ঘুরে তুই নিম পাতা পাবি কই? তোর বাপ এনে দেবে? তুমি আমায় আবারও তুই করে বলছো? ভাবলাম বিয়ের পরের বার বোধ হয় তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাবো, তা না, তুমি আবার আগের রূপ ধারণ করেছো। তোর মতো গিরগিটি নাকি যে আগের রূপ পরের রূপ ধারণ করব? আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনি আছি, শুধু মাঝে মধ্যে তোকে দয়া দেখিয়ে একটু ভালোবেসে তুমি করে রাখি। অরিনের চোখ দুটো বড় সড়ো হয়ে গেল। কি সাংঘাতিক ভাবা যায়! এবার অরিন এক অবুঝের মতো কাণ্ড করে বসলো, বিছানায় বসে থাকা সাফিনকে ধাক্কা মারে। এতে আচানক ধাক্কায় সাফিন টাল সামলাতে না পেরে শুয়ে পড়ে। অরিন বিছানায় উঠে সাফিনের 2 দিকে পা ফেলে তার পেটে বসে পড়ে। জোরে বসায় সাফিন ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। অরিন এবার সাফিনের চুল খামচে ধরে বলে, কি বলছিলে আবার বলো? আহ, ব্যথা পাচ্ছি, ছাড়। না, ছাড়বো না, বলো কি বলছিলে? অরিনের বাচ্চা ছাড়, তোর সাহস খুব বেড়ে গেছে। আমার বাচ্চা এখনো আসেনি, যখন আসবে তখন বলো অরিনের বাচ্চা। এখন তো আমি তোমায় ছাড়ছি না। সাফিন ব্যথা ভুলে তাকিয়ে রয় অরিনের দিকে। সাফিনকে এভাবে তাকাতে দেখে অরিন ভ্যাবাচাকা খায়। সাফিন ঠোঁট কামড়ে তাকিয়ে আছে। অরিনের ধ্যান ভাঙে কিছু সময় পর। একবার নিজের দিকে তাকিয়ে আর একবার সাফিনের দিকে তাকিয়ে নিজের অবস্থান দেখে উঠে যেতে নিলে সাফিন তার কোমরে হাত দিয়ে আটকিয়ে হেসে বলে, উঠছো কেন? ভালো লাগছে তো। অরিন মিয়ে যায়। ছাড়ো। কেন? আসো, বাচ্চা ডাউনলোড করার ব্যবস্থা করি। অরিনের পুরো মুখ লাল হয়ে ওঠে। সাফিন অরিনের লজ্জা দেখে ওকে উল্টিয়ে বিছানায় ফেলে নিজে তার উপরে উঠে যায়। শয়তানের হাসি দিয়ে বলে, অরিন জান, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অরিন দুষ্টুমি করে বলে, ছাড় শয়তান, ছেড়ে দে আমায়। পরপর দুজনে উচ্চস্বরে হেসে ওঠে। অরিন সাফিনের খিলখিলে হাসির দিকে তাকিয়ে থাকে। এই প্রথম সাফিন ভাইকে এত হাসতে দেখছে অরিন। অরিনকে তাকিয়ে থাকতে দেখে সাফিনের হাসি কমে আসে। সাফিন তাকায় অরিনের ঠোঁটের দিকে। হঠাৎ অরিনের অধর নিজের অধরের মাঝে নিয়ে নেয়। অরিন সাফিনের শার্ট আঁকড়ে ধরে নিজেও সাফিনের সুধা পান করতে থাকে। সাফিন এবার আক্রমণ বসায় অরিনের নরম ঠোঁটের উপরে। সাফিনের কামড়ে অরিন ব্যথায় আহ করে ওঠে। কোনো রকমে বলে ব্যথা পাচ্ছি, কিন্তু সাফিন তা শুনল কই। সে আধা ঘন্টা তার মন মর্জি করে ছেড়ে দেয় অরিনকে। তারপর তার বুকের মাঝে নিজের মুখ গুজে দেয়, বলে ভালোবাসি। অরিনের ঠোঁট জ্বলছে, ঠোঁটে হাত দিয়ে বলে রক্ত। সাফিন তাকিয়ে দেখে আসলে রক্ত গড়িয়ে পড়ছে। অরিন রেগে নিজেও সাফিনের ঠোঁটে কামড় বসিয়ে দেয়। সাফিন হেসে অরিনের আরও কাছে আসে। ছাড়া পাওয়ার কোনো চিন্তা নেই। বারান্দায় চেয়ারে বসে আছে সাফিন, হাতে সিগারেট কিছুক্ষণ পর পর টেনে ধোয়া ছাড়ছে। অরিন এসে বারান্দায় শুধু মাথা বের করে উকি দিল। সাফিনের চেহারা গম্ভীর ও শক্ত। অরিন মাথা সরিয়ে চিন্তা করে সাফিনের কাছে যাবে কিনা। গুটি গুটি পায়ে এসে সাফিনের সামনে দাঁড়ায়। সাফিন তাকে দেখেও কিছু বলল না। অরিন কপাল কুঁচকে আরও এগিয়ে গা ঘেঁষে দাঁড়াতে সাফিন সিগারেট ফেলে দিয়ে অন্য পাশে ধোয়া ওড়ায়। অরিন সুযোগ বুঝে খপ করে সাফিনের কোলে বসে পড়ল।
মনে মনে একটু ভয় পাচ্ছে যদি সাফিন রেগে তাকে তুলে আছাড় মারে, হাড্ডি ভেঙে যাবে না? অরিনের মনে একটা প্রশ্ন জাগলো, সাফিনের মতো শক্তপোক্ত শরীরের মানুষ যদি তাকে আছাড় মারে তাহলে তার কয়টা হাড্ডি ভাঙবে? সে নিজের শরীরের দিকে পরখ করতে থাকে। এরই মাঝে সাফিন তার কোমর জড়িয়ে আরো কাছে টেনে নেয়। সাফিনের হাত অরিনের জামা ভেদ করে মসৃণ উদরে বিচরণ করে। অরিনের কেমন সুড়সুড়ি লাগছে। সাফিনের হাত সরাতে চাইলে এবার সাফিন খামচে ধরে তার উদর। ব্যথায় চেহারা কুঁচকে ফেলে অরিন। লাগছে? লাগুক, দূরে সরাতে চাইছো কেন? ভালো লাগছে না আমার ছোঁয়া? অরিন পেছন ফিরে অসহায় দৃষ্টি ফেলে ঠোঁট উল্টে বলে, ভালো লাগবে না কেন? আলবাত লাগছে। কিন্তু সাফিন ডেকে বলে, কিন্তু কি? কেমন সুড়সুড়ি লাগে। সাফিন নাক সিটিয়ে বলে, কি লাগে? অরিন চকারান্ত শব্দ করে বলে, আরে সুড়সুড়ি লাগে, ওই যে কাতুকুতু। সাফিন তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, এসব শব্দ কোথা থেকে শিখেছো? এগুলো আবার কোথাও থেকে শেখা লাগে নাকি? এই আপনি ঢং করবেন না তো, যেন কিছুই বোঝেন না। শহর থেকে ভাব বেড়ে গেছে যেন। অরিন ভেঙচি কাটতে সাফিন বলে, মুখ এরকম করলে মার খাবি। অরিন এবার সাফিনের দুই দিকে পা মেলে গলা জড়িয়ে বলে, মার খাওয়ার ইচ্ছে করছে না, এখন আপাতত ভালোবাসা খাবো। সাফিন শোক শুরু করে বলে, তোর লজ্জা নেই? আপনার সাথে থেকে লজ্জা উড়ে গেছে। মাত্র দুদিনেই লজ্জা উড়ে গেল, বাকি দিন কি করবি? অরিন সাফিনের নাকে নাক ঘষে বলে, দেখা যাবে। বলে খিলখিল করে হেসে ওঠে। সাফিন বিমোহিত হয়ে দেখে অরিনের হাসি। হঠাৎ গাড়ির শব্দ হলো। সাফিন ডান দিকে ফিরে নিচে তাকিয়ে দেখে সাইমন গাড়ি থেকে নামছে। তা দেখে চোয়াল শক্ত হয়ে গেল। সাইমন নেমে বাড়িতে ঢুকে পড়ে। অরিন ভয়ে চোখ নামিয়ে নেয়। সাফিন চোখ ফিরিয়ে তাকায় অরিনের দিকে। অরিন মাথা নিচু করে তার বুকে আঁকিবুকি করছে। আজ অরিন তাকে সব বলেছে। সব শুনে অরিনের উপর তার আর রাগ ওঠেনি, কিন্তু সাইমনের প্রতি অনেক ক্ষোভ জমেছে। কিভাবে পারলো এত বড় ছলনা করতে? তার ভাইয়ের থেকে এসব আশা করেনি। হঠাৎ ভাবে যদি সাইমন ছলনা না করতো তাহলে অরিন অন্য, না ভাবতে পারছে না এসব। সে কোনোভাবেই অরিনকে অন্য কারোর হতে দিত না। অরিন এলোমেলো চুলগুলো কানে গুজে দেয় সাফিন। এই মেয়ে খুবই বোকা, তার বোকা বউ। বোকা বউয়ের উপরে কি রাগ করে বেশিক্ষণ থাকা যায়? অরিনের ঘাড়ে মুখ গুজে ছোট ছোট চুমু দিয়ে মাঝে মধ্যে কামড় দিতে থাকে। অরিন সাফিনের বুকে মাথা রেখে সাফিনের ছোট ছোট ভালোবাসাগুলো অনুভব করতে থাকে। সত্যিকারের ভালোবাসা কি জানো বোকা বউ? সাফিনের কথায় মুখ তুলে তাকায় অরিন। প্রশ্নাত্মক মুখে তাকিয়ে থাকে। সাফিন তার ঠোঁটে শক্ত চুমু এঁকে বলে, যে সত্যিকারের ভালোবাসে সে কখনো তার ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে পারে না, আর না তার ছেড়ে যাওয়া সহ্য করতে পারে। সত্যিকারের ভালোবাসলে ভালোবাসার মানুষকে এত সহজে ভোলাও যায় না বউ। অরিনের টনক নড়ল, মস্তিষ্ক কিছু হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ল। সাফিন অরিনের মাথাটা বুকের সাথে চেপে ধরল। কিছু সময় তাদের এভাবেই কেটে গেল। অরিন বলল, সাফিন ভাই। কি বললি? অরিন জিভ কাটলো, না মানে স্বামী মশাই, উরুফে ব্যবসায়ী বাবু। সাফিন চকারন্ত শব্দ করে কপাল কুঁচকে তাকিয়ে থাকে অরিনের দিকে। চোখে চোখ পড়তেই অরিন একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ভালোবাসো আমায়? অরিনের প্রশ্নে সাফিন নজর সরিয়ে খোলা আকাশে তাকিয়ে বলে, কি জানি। এতে অরিন সাফিনের বুকে কামড় দিয়ে বলে, জানি আমায় খুব ভালোবাসো। বলেই সাফিনের বুকে মুখ লুকায়। সাফিন কিছু না বলে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে। বাসি না। অরিন সাফিনের দিকে রেগে তাকায়, কিন্তু সাফিন অরিনের চোখে রাগের চেয়ে অভিমান দেখতে পাচ্ছে। অরিনের চোখ টলমল করছে। সাফিন নিজের বুকের দিকে তাকিয়ে দেখে অরিন তার বুকে চিমটি কাটছে। চিমটিগুলো পিঁপড়ের কামড়ের মতো। অরিনের বাচ্চা মতো সাফিন মনে মনে হাসছে। তার খুব মজা লাগছে অরিনের কাণ্ড কারখানা। সে দুষ্টু কণ্ঠে বলে, এবার আমি দেই তোমাকে, ঠিক যেই জায়গায় তুমি আমাকে দিয়েছো। বলে চোখ মারে সাফিন। অরিন চোখ বড় করে দুই দিকে মাথা নাড়ায়। সাফিন হেসে অরিনের দুই গাল ধরে চুমু দেয়। অরিনের ঠোঁটে ধীরে ধীরে চুমু গভীর হতেই অরিন তার মুখ সরিয়ে নাক সিটকিয়ে বলে, ছি, সিগারেটের গন্ধ। সাফিন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে অরিনকে সরিয়ে দিতে দিতে বলে, সর, যা যা তুই আমার চোখের সামনে থেকে। না গেলে এখন তোকে আমি খুন করবো অরিনের বাচ্চা। অরিন কোনো মতে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে বলে, কি এমন বলেছি আমি? সাফিন আঙুল উঁচিয়ে শাসানোর কণ্ঠে বলে, কি এমন বলেছি মানে? সব সময় আমার রোমান্সের 12টা বাজাস, যে একটু রোমান্সটা করতে নেই তার মাঝে বাম হাত ঢোকাস। সাফিন বারান্দা থেকে চলে যেতে যেতে বলে, রোমান্সের সতীনকে বিয়ে করেছি, উফ। সন্ধ্যায় রিয়া গরম গরম পকোড়া নিয়ে ড্রয়িং রুমে বসেছে। সবাই একসাথে বসে খুশ গল্প করছে। সাফিন বাইরে বের হয়েছে অনেক আগে। অরিন একের পর এক পকোড়া চিবোতে চিবোতে সবার কথা শুনছে। সাইমন এসে বসতে তার অস্বস্তি শুরু হলো। অরিনের সামনে থেকে বাড়িটা নিয়ে পকোড়া নিয়ে সবার কথার মাঝে সেও কথা বলতে থাকে। অরিন পানি খেয়ে উঠে যাবে, সেই উদ্দেশ্য পানি নিতে যাবে। তখনই সাইমন তার সামনে বাটি দিয়ে খেতে বলে। অরিন বাটির দিকে তাকিয়ে আছে, যেটা সাইমন এখনো ধরে আছে। এমন সময় সাফিন বাড়ি ঢুকে তাদের দেখে দাঁড়িয়ে যায়। একবার সাইমনের দিকে তাকায় তো একবার অরিনের দিকে। অরিন সাফিনকে খেয়াল করেনি। সে কিছু না বলে উপরে উঠে চলে যায়।
সাইমন এতে মিইয়ে গিয়ে বাটিটা রেখে দেয়। সাফিনের মা জাহানারা বেগম তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, পানি খেয়ে যাওয়ারই। রিয়া বলল, ও এভাবে চলে গেল কেন? বলে বামে তাকাতেই দেখে সাফিন দাঁড়িয়ে আছে। তাদেরকে হেসে বলে, ও সাফিন ভাই এসেছে বলে অরিন চলে গেল। সাইমন তার কথায় তাকায় সাফিনের দিকে। সাফিন কঠোর চোখে সাইমনের দিকে তাকিয়ে আছে। সাইমন সাফিনের দৃষ্টিতে কিছু আন্দাজ করে ঢোক গিলল। সে ভয়ে ভয়ে একবার রিয়ার দিকে তাকালো। রিয়া হাসি খুশি সবার সাথে কথা বলছে। অরিন ঘরে এসে পানি খেয়ে বড় বড় শ্বাস ফেলে। তার শরীর কেমন চিটচিটে লাগছে বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গোসল করতে ঢুকে গেল। সাবিন ঘরে এসে কোথাও অরিনকে পায় না। ওয়াশরুমে পানির শব্দ পেয়ে বুঝলো অরিন গোসল করছে। অসময়ে গোসল করতে দেখে রাগ আরও বেড়ে গেল। এই মেয়ে কি এখন জ্বর বাঁধাতে চায় নাকি? অরিন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সাফিন বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। সে আয়নার সামনে চুলগুলো শোকানোর সাথে সাথে আর চোখে সাফিনকে পরখ করছে। সাফিন সকৃত মুখে কাজ করে যাচ্ছে। দুপুরের সময়ের কথা ভাবতেই তার লজ্জা লাগলো। সে এবার বিছানায় সাফিনের পাশে বসতেই সাফিন ল্যাপটপ রেখে তার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। অরিনকে গোসলের পর কি যে স্নিগ্ধ লাগছে। সাফিন ঘোর লাগা চোখে চেয়ে অরিনের ঠোঁটের কাছে এগিয়ে এসেও থেমে যায়। অরিন চোখ বন্ধ করে রেখে অপেক্ষা করছে সাফিনের চুমু পাওয়ার। তবে কোনো চুমু না পেয়ে তাকিয়ে দেখে সাফিন তার দিকে চোখ সরু করে তাকিয়ে ভ্রু নাড়িয়ে বলে, কি? অরিন নিজে থেকে সাফিনের ঠোঁটের দিকে এগিয়ে চুমু খেতে নিলে সাফিনের কপালে আঙুল দিয়ে সরিয়ে বলে, সরো বেশরম। অরিন বোকার মতো তাকিয়ে থাকে সাফিনের দিকে। আসলে গিরগিটি একটা তুমি নিজে। এবার সাফিন সিরিয়াস হয়ে বলে, কালকে ঢাকা যাব, অনেক বন্ধ দিয়েছি, এবার যেতে হবে। সাফিনের কথায় অরিনের মুখে আধার নামে। ব্যাগ গুছিয়ে নিস। মানে মানে তুইও আমার সাথে যাবি? অরিন চমকে ওঠে সাফিনের কথায়। অরিনকে চমকাতে দেখে সাফিন ভ্রু কুচকে বলে, নাকি এখানে থাকার? সাথে সাথে অরিন সাফিনের মুখ চেপে মাথা দুই দিকে নাড়ায়। একদমই না, আমার বর যেখানে আমিও সেখানে। সাফিন মুচকি হেসে অরিনকে জড়িয়ে ধরে বলে, তুমি কবে ঠিক হবে বোকা বউ? উফ, শুধু নিজের রোমান্সের সময় তুমি তুমি উফ। সাফিন হেসে আবারও অরিনের গলায় মুখ গুজে দেয়। বললে না? অরিন লাজুক হেসে বলে, হয়েছি। সাফিন তড়িৎ তাকায় অরিনের দিকে। ফের লাফ দিয়ে উঠে বলে, আজ আমার বোকা বউয়ের রক্ষা নেই। অরিন হতভম্ব হয়ে যায়। সাফিন লাইট নিভিয়ে সে অরিনকে কথা বলার সুযোগ না দিয়ে ঠোঁট নিজের মাঝে নিয়ে নেয়। অরিনও সম্মতি দিয়ে নিজেও সাফিনের সাথে সাড়া দেয়। অরিনের সাড়া পেয়ে সাফিন অস্থির হয়ে ওঠে। এবার ঠোঁট ছেড়ে গলায় ঘাড়ে চুমু কামড়ে ভরিয়ে দেয়। অরিন চোখ বন্ধ করে অনুভব করতে থাকে। অরিন বড় বড় শ্বাস নেওয়ায় ওর বুক ওঠানামা করতে থাকে, যা দেখে সাফিনের উন্মাদনা আরো বেড়ে গেল। সে অরিনকে পুরোপুরি বিবস্ত্র করলো। সে নিজেও বিবস্ত্র হলো। অরিনের বক্ষে মুখ গুজে সেখানকার ঘ্রাণ নিয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। অরিনের বক্ষে চুমু দিতে দিতে কামড়ে ওঠে। অরিন সাফিনের চুল খামচে ধরে গোঙানোর শব্দ করে। এই শব্দ সুখে মধুর ভালোবাসার। পুরো রুমে তাদের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। সাফিন ধীরে ধীরে নিচে নেমে আসে। নাভিতে চুমু দিতেই অরিন না পেরে বলে, প্লিজ এমন করো না। এবার সাফিন অরিনকে জড়িয়ে ধরলো। অরিনও সাফিনকে জড়িয়ে ধরে সাফিন বলে, ভালোবাসি বোকা বউ। সাফিন কথাটা বলতেই অরিন চিৎকার দিয়ে ওঠে। অরিনের চিৎকার যেন সাফিনের উন্মাদনা ক্রমশ বাড়িয়ে তুলেছে। অরিন এবার কান্না করতে সাফিন তার কানের কাছে এসে বলে, থেমে যাব? তা শুনে অরিন দুই দিকে মাথা নাড়িয়ে আরো গভীরভাবে সাফিনকে জড়িয়ে ধরে। সাফিন যা বোঝার বুঝলো। দুটি হৃদয়, দুটি দেহ যেন মিলে ভালোবাসার নতুন রং ছড়িয়ে দেয়। তাদের মিলনের মুহূর্ত দেখে চাঁদও লজ্জা মেঘের আড়ালে ঢেকে যায়। আটতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অরিন। সাফিন অরিনের ভারী সুটকেস গাড়ি থেকে নামিয়ে তাকায় অরিনের দিকে। চোখের জল শুকিয়ে চেহারায় ছাপ ফুটে আছে। মেয়েটা বিদায়ের সময় ভীষণ কেঁদেছে। এক হাতে সুটকেস, অপর হাতে নিজের অর্ধাঙ্গিনীর হাত ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। লিফটে মাঝবয়সী লোকটি সাফিনকে দেখে চমৎকার হাসলো। পরপর তার দৃষ্টি যায় নীলরঙা শাড়ি পরা রমণীর দিকে। কিরে সাফিন, এ আমার বৌমা নাকি? সাফিন হেসে মাথা নাড়াতেই লোকটি বলে, তুই বিয়ে করেছিস শুনে আমার কি যে আনন্দ লাগছে। শেষমেশ একটা উত্তম কাজ করেছিস। অরিন এগিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে চাইলে তার আগেই লোকটি তাকে উঠিয়ে মাথায় হাত দিয়ে বলে, পা ধরে সালাম করতে নেই বৌমা, দোয়া করি তোমরা খুব সুখে থাকো। আমাকে চাচা বলে ডাকবে বুঝলে, 6 তলায় থাকি। মাঝে মধ্যে এসে গল্প করো। জি, রুমটা বেশ একটা বড় নয়, বরং সাদামাটা। দুটো রুম, একটা ড্রয়িং রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। আর রুমের ভেতরে ছোট্ট একটা বারান্দা। একটা রুম মাঝারি সাইজের আর একটা খুবই ছোট। রান্নাঘরটা মাঝারি তবে গোছানো পরিপাটি। অরিন ছোট রুমটায় ঢুকে দেয়ালে দুটো গিটার টাঙানো দেখতে পায়। অরিন খুব অবাক হলো, সাফিন ভাই গিটার বাজাতে পারে। আর একটা টেবিলের উপরে কিছু বই খাতা। এটা সাফিন ভাইয়ের পড়ার রুম। সে চলে যেতে নিলেও চোখ আটকায় একটা ছবির দিকে। ছবিতে এক মেয়ের পা দেখা যাচ্ছে। আলতা রাঙা পায়ে কি সুন্দর নুপুর। শাড়ির পাড়টাও লাল। ছবিটা কি সুন্দর।
কিন্তু হঠাৎ টনক নড়ে অরিনের। সাফিন ভাইয়ের রুমে মেয়ে ছবি। কলিজা মোচড় দিয়ে উঠল, নিষিদ্ধ ভাবনা জেঁকে ধরলো। সাফিন কি কোনো মেয়েকে ভালোবাসতো? অরিন দুই দিকে মাথা ঝাড়া দিয়ে নিজেকে বোঝায়, ভালোবাসলে বাঁচতেই পারে। তখন তো আমি তার জীবনে ছিলাম না। মানুষের অতীত থাকতেই পারে, আমারও ছিল। কিন্তু আবারও ছবিটির দিকে তাকিয়ে বুক ধক করে ওঠে। ছবিটি দেখে মনে হচ্ছে কি যত্ন সহকারে টাঙানো হয়েছে। তাহলে কি সাফিন ভাই এখনো সেই মেয়েকে ভালোবাসে? তাহলে তাকে বিয়ে করলো না কেন? অরিন। সাফিনের ডাক অয়নের কানে পৌঁছালো না। সাফিন এগিয়ে এসে অয়নের নজর খেয়াল করে ছবিটির দিকে তাকাতেই তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। চোখে আলাদাই মুগ্ধতা। জলজল চোখে অয়নের দিকে তাকাতেই তাদের দৃষ্টি মিলে যায়। অরিন সাফিনের মুগ্ধতা উপলব্ধি করে, তবে এই ছবিতে থাকা মেয়েটার প্রতি। সাফিন মনে মনে ভাবল, অরিন কি ছবিটা চিনল? অরিনের নজর দেখে তো তাই মনে হচ্ছে। কি ম্যাডাম, বুঝলেন কিছু? সাফিনের প্রশ্নে অরিন হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ বুঝলাম। সাফিন উৎসুক হয়ে জিজ্ঞেস করে, কি বুঝলে? অরিন আর কথা বলতে পারছে না, কেমন কান্না আসছে। সে কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। সাফিন তার যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। এই মেয়েটা বেশি আবেগপ্রবণ। সে পুনরায় ছবির দিকে তাকিয়ে হেসে বলে, আমার বউ পাখি। অরিনের মন খারাপ হলে সে খুব ঘুমায়। বিকেলবেলা অরিনকে ঘুমিয়ে থাকতে দেখে সাফিনের মন আনচান করছে। অরিন তার সাথে ঠিকমতো কথা বলছে না। প্রথম দিন, নতুন পরিবেশে একটু খারাপ তো লাগবেই, তাই বলে তার সাথে ঠিকমতো কথা বলবে না? আজব, সে কি জোর করে ধরে বেঁধে এনেছে নাকি? সাফিনের এখন খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে মেয়েটাকে উঠিয়ে গালে ঠাস ঠাস করে চড় বসাতে। কিন্তু অরিনের ঘুমন্ত মায়াবী মুখটা দেখে তাও পারছে না। সাফিনের ফোনে কল আসে, তার বন্ধু মাহিন কল দিয়েছে। মাহিনের সাথে কথা বলে ফোন রেখে অয়নের কপালেও ঠোঁটে চুমু এঁকে চলে যায়। অয়নের ঘুম ভাঙে তার 1 ঘন্টা পর। পাশ ফিরতেই একটা চিরকুট পায়, একটু বাইরে গেলাম, টেবিলে নাস্তা রেখেছি, খিদে লাগলে খেয়ে নিও। রান্নাঘরে যাওয়ার প্রয়োজন নেই, তাড়াতাড়ি এসে পড়বো। অপরিচিত কেউ কলিং বেল বাজালে দরজা খুলবে না। অরিন ভেংচি কেটে বলে, ঢং। নাস্তা করে কিছুক্ষণ বারান্দায় বসে থাকলো অরিন। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। অরিনের মতো আকাশেও কি মন খারাপ? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অরিন উঠে বিছানা থেকে ফোন নিয়ে সাফিনকে কল করে। ফোন ধরছে না। আরও একবার দুবার তিনবার কল দিল, ধরল না সাফিন। অয়নের মন খারাপের পাল্লা ভারী হলো। কল না ধরার কারণ কি? অয়নের হঠাৎ ছবিটার কথা মনে পড়ল। সাফিন কি সেই মেয়েটার কাছে আছে? বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার আজান হালকা শোনা যাচ্ছে। পুরো বাড়িতে অরিন একা। কখনো সে একা থাকেনি, তার মধ্যে নতুন জায়গা। অভিমানের পাশাপাশি খুব ভয় হচ্ছে। মনে মনে খুব করে চাইছে সাফিন আসুক। কারেন্টও চলে গেল। এবার অরিন ফুপিয়ে কেঁদে উঠল। বৃষ্টির শোষো শব্দে গায়ে লোমকূপ দাঁড়িয়ে গেল। কলিং বেলের শব্দ হচ্ছে। উঠে গিয়ে দরজা খোলার সাহস পাচ্ছে না অরিন। রুমটায় অরিনের ফোনের আলো ছড়ানো। অরিন উঠে দাঁড়ালেও পা কাঁপছে। আবারও কলিং বেলের শব্দে ভয় পেয়ে গেল। যদি অন্য কেউ হয়? অরিন ফোন হাতে নিয়ে দরজার নিকট এগিয়ে গেল। শুনতে পেল পরিচিত কণ্ঠস্বর, অরিন দরজা খোলো, ভয় পেও না, আমি সাফিন। অরিন দরজা খুলে দিল। সাফিন ভিজে একাকার। সে দরজা আটকিয়ে দেখতে পেল অরিনের ভয়ার্ত চেহারা। ভয় পেয়েছিলে? খুব সরি। আচানক অরিন সাফিনকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, কেন এসেছেন? কি দরকার ছিল আসার? যার কাছে এতক্ষণ ছিলেন তার কাছে থেকে যেতেন। আমার চিন্তা আপনার করার প্রয়োজন নেই। আমি বেঁচে রইলাম না মরে গেলাম সেটা আপনার না ভাবলেও চলবে। অরিনের শেষ কথাটি সাফিনের বুকে এসে লাগলো। অরিন এখনো কাঁদছে। খুব ভয় পেয়েছিল মেয়েটি। অরিনের দুই বাহু চেপে বলে, বললাম তো খুব সরি জান, আর হবে না। আমি তাড়াতাড়ি আসার খুব চেষ্টা করেছি। বাইরে বৃষ্টি, তার মধ্যে জ্যাম, আমার বের হওয়াই উচিত হয়নি, খুব সরি। অরিনের হাত নিজের গাল ছুঁয়ে বলে, আমাকে বকো মারো, তবে এসব কথা বলো না। তোমার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়। অরিন ডুকরে কেঁদে উঠল। জানেন আমি কত ভয় পেয়েছিলাম, আমার কত খারাপ লেগেছে। কান্না করতে করতে অরিন সাফিনের বুকে মাথা রাখে। সাফিন মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চায়। সাফিন মোমবাতি জ্বালিয়ে পেছন ফিরে অরিনের দিকে তাকায়। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। সে এসে পেছন থেকে অরিনকে জড়িয়ে ধরতে চাইলে অরিন ছিটকে সরিয়ে ফেলে সাফিনের হাত দুটো। এতে সাফিন আরো জোরালো করে। অরিন কোনো কথা বলছে না। এখনো রাগ করে আছো? এবার মুখ খুলল অরিন, আপনি আমায় ভালোবাসেন না? ভালোবাসলে আমার ফোন একবার হলেও ধরতেন। আপনি তো। অরিনের কথা শেষ হওয়ার আগেই বলে, তুমি ফোন দিয়েছিলে? পাশ ফিরে সাফিন মোবাইল নিয়ে চেক করে দেখে। আসলে অনেকবার অরিন তাকে কল দিয়েছে। মাহিনের উপরে খুব রাগ হচ্ছে। অনেকদিন পর মাহিন কানাডা থেকে এসেছে। সব বন্ধুরা একসাথে হয়েছে, একটু আড্ডা দেবে, কেউ যাতে আড্ডা ভঙ্গ করতে না পারে, তাই সবার ফোন সাইলেন্ট করেছে। সাফিন তো ভেবেই নিয়েছে সন্ধ্যাবেলায় সে চলে আসবে। তার আগে অরিনের ঘুম ভাঙবে বুঝতে পারেনি। সে অরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ রাগ করো না।
আমি জানি আমার খুব বড় ভুল হয়েছে, আর হবে না। বিপরীতে অরিনের নাক টানা শব্দ আসছে। সে অরিনকে ঘুমিয়ে দেখে অরিন কাঁদছে, চেহারা কান্না করায় লাল হয়ে আছে। জান, প্লিজ কান্না করো না। আপনি ওই মেয়েকে এখনো ভালোবাসেন, তাই না? অরিনের কথায় সাফিনের কপালে গাঢ় ভাঁজ পড়ে। কোন মেয়ে? ওই যে ওই ছবির মেয়েটা। সাফিন অরিনের কথা বুঝতে পারছে না। কি বলছো তুমি? অরিন রেগে উঠে বসে বলে। কি বলছি বুঝতে পারছেন না? ছোট্ট বাচ্চা আপনি? হ্যাঁ, আপনার পড়ার রুমে ভালোবেসে যে মেয়ের পায়ের ছবি টাঙিয়েছেন সেই মেয়ের কথা বলছি। সাফিনের কাছে এবার সব ক্লিয়ার হলো। এর মানে তখন বুঝেছি বলতেই অরিন এটা বুঝেছে। আর সাফিন কতদিন না কি ভেবে বসলো। আপনি যদি ওই মেয়েকে ভালোবেসে থাকেন তাহলে আমায় বিয়ে করলেন কেন? আমি বলেছি আমায় বিয়ে করুন। আর আর এখন তো আমাদের বিয়ে হয়েছে, তাহলে এখন কেন ওই মেয়ের কাছে গিয়েছিলেন? শেষ কথাটি সাফিনের খুব গায়ে লাগলো। সে কটমট করে বলে, এই বলদি, তুই আমার চরিত্রে লাল দাগ বসাতে চাইছিস কেন? থাপড়িয়ে দাঁত ভেঙে দেবো একদম। অরিন নাক টেনে বলে, হ্যাঁ, এখন তো তাই করবেন। মেরে দাঁত ভেঙে বলবেন এই মেয়ের দাঁত নেই, এর সাথে আমি আর সংসার করব না। পরে আমায় ছেড়ে ওই মেয়েকে বিয়ে করবেন, তাই না? সাফিন তাজ্জব বনে গেল। কি মেয়ে রে বাবা! কোন কথা কোথা থেকে কোথায় নিয়ে গেল! এতদূর চিন্তাভাবনা তো সাফিনের মাথায়ও আসেনি। সাফিন কোন পাগলের পাল্লায় পড়েছে এখন ঢের বুঝতে পারছে। সাফিন চারপাশে নজর বুলিয়ে পুনরায় অরিনের দিকে তাকায়। সে এখনো কাঁদছে। আমি অন্য কাউকে ভালোবাসি ভেবে কষ্ট হচ্ছে? অরিন সাথে সাথে মাথা নাড়ায়। মানে হ্যাঁ, কষ্ট হচ্ছে। কেন? অরিন কান্না থামিয়ে বলে, কষ্ট পাবো না? সব মেয়েরাই পারে। কেউ তার স্বামীর ভাগ দিতে চায়। আমি কেন দেব? আপনাকে মেরে ফেলবো একদম। তারপর নিজেও সাফিন অয়নের ঠোঁট শক্ত চুমু খেয়ে ছেড়ে দেয়। যদি বলি ওই মেয়েটা তুমি কি? সাফিন অয়নের কানের লতিতে চুমু এঁকে ফোন ঘেঁটে একটা ছবি বের করে অয়নের সামনে রাখে। ছবিতে অরিন সোনালী শাড়ি পরে দাঁড়িয়ে আছে। অরিনের চোখ যায় তার পায়ের দিকে। হ্যাঁ, পুরো সেই ছবির মতো নূপুর। আলতা মাখা পাটাও সেই ছবির অবিকল। সে অবাক হয়ে দেখতে থাকে ছবিটা। সে যখন নতুন কলেজে উঠেছিল তখনকার ছবি। সেদিন নবীন বরণ ছিল। তার মানে অরিনের কথায় হু হু করে হেসে শুয়ে পড়ল সাফিন। আপনি শুলেন কেন? আমাকে সব বুঝিয়ে বলুন। এখনো সব বোঝাতে হবে? এর মানে আপনি আমায় আগে থেকেই ভালোবাসতেন? সাফিন কিছু না বলে এক টানে অরিনকে নিজের বুকে আঁচড়ে ফেলে। বোকা বউ আমার, সব বুঝিয়ে দিতে হয়? কিছু তো নিজে থেকে বুঝে নিতে পারো। আমি এটা কখনোই বলবো না যে আমার কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট ছিল না। আর না আমি বলবো আমার জীবনে কখনো কোনো মেয়ে আসেনি। এসেছিল এক মিষ্টি মেয়ে, আমার মন কেড়ে নিয়েছিল। 10 বছরের এক পুচকি। আমি ভাবতেও পারিনি যে কখনো আমি একটা পুচকি মেয়ের প্রেমে পড়বো। কিন্তু পড়ে গেলাম সেই পুচকি মেয়ের প্রেমে। সেদিনই মেয়েটির 10তম জন্মদিন ছিল। প্রিন্সেস সেজে এসে আমার কাছে আবদার করেছিল, আমাকে গিফট দেবে না ভাইয়া? আমি কিন্তু বিশাল বড় লাগেজ চাই, যেটা চকলেট দিয়ে ভরা থাকবে, দেবে? আমি বললাম, এত চকলেট দিয়ে কি করবি? আমি দেখেছি সুমি আপুর জন্মদিনে তাকে লাবিব দোলাভাই লাগেজ ভরে চকলেট দিয়েছে। সুমি তো লাবিবের বউ হয়, তাই এত চকলেট দিয়েছে। তুই কি আমার বউ হোস যে তোকে আমি এত চকলেট দিব? এতে ওর মুখ কালো করে বলে, তাইলে দিবে না আমায়? আমি সেদিন হেসে ওর চুলগুলো এলোমেলো করে দিয়ে বললাম, ঠিক আছে, দিবনে। সে খুশি হয়ে লাফিয়ে বলে, সত্যি? কবে দেবে? আজই দেব। সেদিন প্রিন্সেস ড্রেসে তাকে সত্যিই প্রিন্সেস লাগছিল। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে ঠাস করে পড়ে গিয়েছিল। মাত্র আর 2টা সিঁড়ি বাকি ছিল। পায়ে একটু ব্যথা পেয়েছিল, তবে ওই ব্যথাটা আমার কাছে কত বিরাট লেগেছিল। আমার টেনশন করতে দেখে সে আরো ভয় পেয়ে বসলো। ভ্যা ভ্যা করে কেঁদে ভাসিয়ে দিল। চোখের কাজল লেপটে পুরো সাজ নষ্ট করে দিয়েছিল। কত কথা বলে কান্না থামিয়ে সেই নষ্ট সাজে কেক কাটিয়েছিলাম। তখন সাজের কথা সে খেয়ালই করেনি, কিন্তু কেক কাটার পর খেয়াল করেছে। কেক কাটার ছবিগুলো নিজেকে দেখে আর এক দফা কেঁদেছে। আমি আগে ভাবে পালিয়ে গিয়েছিলাম সেখান থেকে। আমার ভাবতেই কি যে হাসি আসে। সাফিন আহমেদ কিনা এই পুচকি মেয়ের প্রেমে পড়েছে। ধীরে ধীরে ও আমার চোখের সামনে বড় হতে লাগলো। আমি ততই বেসামাল হতে লাগলাম। অনেক সময় মনে হতো আমি ভুল করছি, ও অনেক ছোট। এক মন বলতো এটা প্রেম নয়, আমি ওর প্রেমে পড়িনি, এটা শুধুই মোহ, আর কিছু না। আর এক মন বলতো মোহ হলেও হোক, যাই হোক, ওর প্রতি আমি কিছু অনুভব করি। জানিস, তখন আমি ভেবেও নিয়েছিলাম বিয়ে করলে ওকেই করব। কিন্তু ধীরে ধীরে ওর প্রতি অধিকার ফলাতে লাগলাম। এরপর থেকে খেয়াল করলাম ও আমার থেকে দূরে সরে যাচ্ছে। আমার সাথে কারণ ছাড়া কথাও বলতো না, কিন্তু সাইমনের সাথে ঠিকই হেসে হেসে কথা বলতো। আমি বুঝতেই পারিনি ওর মনে তখন আমার ভাইয়ের রাজত্ব। ওর উপরে আমার রাগ বাড়লো। মনে হলো স্কুলে কোনো ছেলের সাথে হয়তো সম্পর্কে জড়িয়েছে। আমি চালাকি করে স্কুল বদলিয়ে গার্লস স্কুলে ভর্তি করালাম। ছেলে টিউটর বদলে ফেললাম। আমায় কেউ কিছু বলার সাহস পায়নি।
বড়দের ভাবনা ছিল আমি যা করব ওর ভালোর জন্যই করব। আমি চেষ্টা করতাম ওকে সবসময় শাসনে রাখার। এতে হয়তো ওর জীবনে কোনো ছেলে আসতে পারবে না। একসময় দেখলাম ও আমায় কেমন ভয় পেতে লাগলো। কেমন প্রত্যেক কথায় ভাই ভাই করতো, তবুও মেনে নিতাম। আমি সব সময় চাইতাম নিজের পায়ে দাঁড়াতে। আমি চাইলেই সেখানে ব্যবসাই করতে পারতাম, কিন্তু নিজের মনকে আরও প্রশ্রয় না দিয়ে ঢাকায় চলে গেলাম। তিল তিল করে সেখানে নিজের ব্যবসা দাঁড় করালাম। ভাবলাম অরিন প্রাপ্তবয়স্ক, একটু ম্যাচিওর হলে চাচা চাচিকে বিয়ের প্রস্তাব দেব। মা অনেক আগে থেকেই জানতো, সেও সায় দিয়েছিল এতে। বছরের পর বছর এভাবেই চলতে লাগলো। আমি আমার কিছু ছেলে দিয়ে খোঁজ রাখতাম। ওরা বলতো ও কোনো ছেলের সাথে কথা বলতো না, মিশতো না। ওকে সব সময় আমার ভাইয়ের সাথেই দেখতো। এতে আমি নিশ্চিত থাকতাম আমি কতটা বোকা, তাই না? আমার প্রেয়সী আমার সামনে আমার ভাইয়ের সাথে থাকে। থাক আর না বলি। সাফিন গ্লাসের পানি খেয়ে উঠে বসে। অরিন চোখের জল মুছে নিজের উন্মুক্ত গায়ে চাদর জড়িয়ে নিজে উঠে বসে। সাফিন অন্যদিকে চেয়ে আছে। অয়নের আফসোস হচ্ছে। তার অজান্তেই কেউ তাকে এত ভালোবেসে গেল আর সে তা টেরও পেল না। সে কেন সাইমন ভাইকে ভালোবাসতে গেল? সে কেন সাফিনকে নিয়ে ভাবলো না? অরিন কাঁদছে টের পেয়ে সাফিন তাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু এঁকে বলে, কাঁদে না বউ, তবুও যদি কাঁদতে ইচ্ছে করে তাহলে অন্য টেকনিকে কাঁদাতে পারি। অরিন শুনল না তার কথা। সে কেঁদে বলে, আপনি আমার জীবনে আগে এলেন না কেন? তোমার জীবনে আমি আগে থেকে ছিলাম, তুমি উপলব্ধি করতে পারোনি। আমি খুব বোকা, তাই না? অবশেষে স্বীকার করলে? হ্যাঁ, এখন আমার তাই মনে হচ্ছে। আচ্ছা ঘুমাও, না হলে আমার মুড চেঞ্জ হলে ঘুমোতে পারবে না। তুমি এত অসভ্য কেন? সভ্য হতে বলছো? সভ্য হলে তো সমস্যা, পরে তুমি আমার সিস্টেমের দিকে আঙুল তুলবে। ছি, তুমি আসলে অসভ্য। ঘুমাও। তোমার কথায় আমার সিস্টেম সবুজ বাতি জ্বলেছে, এতে মুড চেঞ্জও হয়ে গেছে। এখন ঘুমানো যাবে না। অরিন ঢোক গিলে অপর পাশে ফিরে ঘুমানোর ভান করে জোরে নাক টানতে থাকে। সাফিন অরিনের সাথে ঘনিষ্ঠ হয়ে উন্মুক্ত দেহে অবাধ্য হাত বিচরণ করে। অরিন কেঁপে ওঠে বেহায়া ছোঁয়ায়, না পেরে পেছন ফিরে সাফিনকে জড়িয়ে ধরে। সাফিন হেসে আবারও মত্ত হয়ে যায় তার বোকা বউয়ের মাঝে। ঢাকা আসার 1 মাস পূর্ণ হলো অরিনের। সাফিন তাকে ট্রান্সফার করে এখানে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে। সাফিনের সাথে অরিন খুব সুখে আছে। সে এখন পুরো দমে সংসারী হয়ে উঠেছে। সংসার ও পড়াশোনা সুন্দরভাবে সামলাচ্ছে। বাবা মা চাচির সাথে রোজ কথা হয়। রিয়া ভাবির সাথেও মাঝে মধ্যে কথা হয় অরিনের। চাচির থেকে শুনেছে ভাবি আগের তুলনায় কেমন মন মরা হয়ে গেছে, কেমন চুপচাপ থাকে, অনেক শুকিয়েও গেছে। কিন্তু অরিনের সাথে যখন কথা বলে তখন কত স্বাভাবিক ব্যবহার করে। বিকেল 5টা, অরিন রাতের জন্য রান্না করছে। হঠাৎ কলিং বেলের শব্দে চুলোয় আঁচ কমিয়ে দরজা খুলতে যায়। পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে। মহিলাটাকে দেখেই অরিন হেসে ভেতরে আসতে বলে। মহিলাটি ভেতরে এসে বলে, স্বামী স্ত্রী একাই থাকো? অরিন হেসে বলে, জি আন্টি, আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনি। আরে না না মা, কষ্ট করতে হবে না, এমনি দেখা করতে এসেছি। নতুন তো, তেমন কাউকে চিনি না, শুধু পরিচিত হতে এলাম। তবুও আপনি বসুন, আমি চা বানিয়ে আনি, 5 মিনিট লাগবে শুধু। দরজা না লাগিয়ে অরিন ছুটে যায় রান্নাঘরে চা বানাতে। তরকারি হয়ে গেছে। সে চুলা বন্ধ করে 2 কাপে চা ঢেলে ড্রয়িং রুমে এসে দেখে মহিলাটির পাশে একটা ছেলে বুকে হাত ভাঁজ করে সারা বাড়িতে নজর বোলাচ্ছে। অরিন আসতেই ছেলেটা ঠিকঠাক হয়ে দাঁড়ায়। মহিলাটি হেসে বলে, আমার ছেলে নাহিদ আমায় খুঁজতে খুঁজতে এসেছে। অরিন হেসে বলে, আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। ছেলেটা হাসার চেষ্টা করে বসে বলে, আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু আপনাকে আমি প্রথম দেখলাম। আচ্ছা। অরিন নিজের জন্য বানানো চায়ের কাপ নাহিদকে দিয়ে দেয়। অরিন মহিলার দিকে তাকিয়ে বলে, আপনারা তো আজই এলেন, আমি আজকে রাতের খাবারটা আপনাদের দিয়ে যাব, আপনি না বলবেন না। আরে না মা, তোমার এত কষ্ট করতে হবে না, আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে নেব। এখানে কষ্টের কিছু নেই আন্টি, আমরা আপনার প্রতিবেশী, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। নাহিদ মুগ্ধ হয়ে দেখছে অরিনকে। সে এবার প্রশ্ন করলো, আপনি পড়ালেখা করেন? জি। কিসে পড়েন? অনার্স প্রথম বর্ষে। আমিও অনার্স প্রথম বর্ষে পড়ি। তা কোন ভার্সিটিতে পড়েন? আর ডিপার্টমেন্ট? অরিন ভার্সিটির নাম ও ডিপার্টমেন্টের নাম বলতে বলতে নাহিদ চমকে বলে, এই জন্যই বলেছিলাম আপনাকে পরিচিত মনে হচ্ছে, আমিও তো একই ভার্সিটিতে পড়ি। আর আমাদের ডিপার্টমেন্টও সেম। কি আশ্চর্য, তাই না? অরিন ইতস্তত ভঙ্গিতে হাসে। মহিলাটি উঠে তাদের ঘরগুলো দেখছে আর লোকটি যেভাবে অবাক হয়ে কথা বলছে, অরিনের কাছে এটা অতিরিক্ত বই কিছু লাগছে না। এতে অবাক হওয়ার কি আছে? তবুও তার বাসায় এসেছে, কি আর করার। তার ঘরের আরো অনেক কাজ আছে। মহিলাটির সাথে কথা বলতে তার কোনো সমস্যা ছিল না, কিন্তু ছেলেটির সাথে কথা বলতে তার মোটেও ইচ্ছে করছে না। ছেলেটা বাচাল, একের পর এক কথা বলেই যাচ্ছে। মহিলাটি বোধহয় রান্নাঘরে গিয়েছে। সাফিন ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ড্রয়িং রুমে অপরিচিত ছেলেকে দেখে কপাল কোঁচকায়। ড্রয়িং রুমে আপাতত অরিনার ছেলেটি বসা। ছেলেটি হেসে হেসে কথা বলছে, অরিনও মাথা দোলাচ্ছে। উল্টো দিক হওয়ায় চেহারার ভঙ্গিমা দেখা যায় না।
সাফিনের চোখ লাল বর্ণ ধারণ করেছে, হাত মুষ্টিবদ্ধ করা। হাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে মেঝেতে। কিছু পড়ার শব্দে অরিন পিছু ফেরে। সাফিনকে দেখে চমকে যায়। সাফিনের রাগার কারণ অরিন বুঝতে পারছে না। সাফিন এগিয়ে এসে অরিনের দিকে তাকিয়ে আর একবার নাহিদের দিকে তাকায়। অরিন সাফিনের নজর লক্ষ্য করে নাহিদের দিকে তাকাতেই বুঝতে পারল সাফিন তাকে ভুল বুঝছে। তারা আমাদের পাশের ফ্ল্যাটে নতুন এসেছে, আমাদের সাথে পরিচিত হতে এসেছিল। ভেতরে ওনার মা মানে আন্টি আছেন, আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। সাফি নির্বাক, সে এক দৃষ্টিতে মেঝেতে তাকিয়ে আছে। নাহিদ হেসে বলে, হাই ভাইয়া, আমি নাহিদ। সাফিন তার কথার কোনো উত্তর দিল না। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই অরিন আন্টি আন্টি বলে ডাকতেই মহিলাটি সেখানে এসে কিছু বলতে নাই। তার আগে অরিন বলে, আসুন আপনার সাথে পরিচয় করিয়ে দেই, উনি আমার হাজবেন্ড। নাহিদ চমকে তাকায় সাফিনের দিকে। সে বলে, আমি তো ওনাকে তোমার ভাই ভেবেছিলাম। প্রথমত ভাই, এরপর অরিনকে তুমি করে ডাকা। সাফিনের রাগ দ্বিগুণ করতে নাহিদের এই কথাটাই যথেষ্ট ছিল। বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।